গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ না থাকলে গুপ্ত স্বৈরাচার আবারও ফিরতে পারে। কুমিল্লায় সম্মেলনে তারেক রহমান জনগণের দ্বারে দ্বারে যাওয়ার নির্দেশ নেতাকর্মীদের। এইরকম মিটিং করে করে জনগণের কাছে গেলে চলবে না। আপনাদের প্রত্যেককে 2 জন 3 জনের ছোট ছোট টিম করে জনগণের ঘরে দুয়ারে যেতে হবে, ঘরে ঘরে জনগণের কাছে যেতে হবে। সরকারে গেলে দাবি আদায়ে জনগণকে আর রাস্তায় নামতে হবে না বলছে জামায়াত। উন্নয়নের বুলেট ট্রেন না হলেও এক্সপ্রেস ট্রেন করার প্রতিশ্রুতি। কোনো দলের হয়ে কাজ করছে না কমিশন, দেয়া হবে না বেআইনি নির্দেশনা, জানালেন সিইসি। এআই এর অপব্যবহার ও প্রবাসী ভোট নিয়ে চ্যালেঞ্জ। স্কুল শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদকে কেন্দ্র করে খাগড়াছড়িতে সংঘর্ষ, 144 ধারা জারি। সেনাবাহিনী, পুলিশ সহ 7 প্লাটুন বিজিবি মোতায়েন। এবং পঞ্চমী তিথিতে দেবীর বোধন, কাল মহাষষ্ঠীতে শারদীয় দুর্গোৎসবের শুরু। মণ্ডপে মণ্ডপে সাজসজ্জা। স্বাগত। এখন সন্ধ্যায় পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি মেহেরিন অ্যানি এবং আমি উজ্জ্বল হাফিজ। গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ না থাকলে গুপ্ত স্বৈরাচার আবারও ফিরতে পারে বলে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে ভোট চাইতে জনগণের দ্বারে দ্বারে যেতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। দীর্ঘ 16 বছর পর সম্মেলন হওয়ায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে নগরী জুড়ে। বিস্তারিত প্রতিবেদনে। দীর্ঘ বিরতির পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। 16 বছর পর সম্মেলনকে কেন্দ্র করে পরিণত হয় রাজনৈতিক উৎসবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে শুরু হয় তৃণমূলের সাংগঠনিক কার্যক্রম। উজ্জীবিত হয়ে ওঠেন দলীয় নেতাকর্মীরা। বেলা 3:30টায় সভামঞ্চে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তাকে সঙ্গে নিয়ে সম্মেলন উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। সম্মেলনের প্রধান বক্তার বক্তব্যে সালাউদ্দিন আহমেদ বলেন, ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না। দিল্লিতে বসে ৭১-এর চেতনার ব্যবসাও করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। চলবে না জুলাই বিক্রিও। রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চায় যে শক্তি, সেই শক্তিকে আপনারা রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন ব্যালটের মাধ্যমে। ৭১-এর চেতনার ব্যবসা করতে করতে শেখ হাসিনা শেষ পর্যন্ত দিল্লিতে আশ্রয় নিয়েছে। তিনি বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করতে চেয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওখানেই আশ্রয় দিয়েছেন। পরে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, শুধু সম্মেলন সভা সমাবেশ করে নয়, বরং জনগণকে ঐক্যবদ্ধ করে দেশ পুনর্গঠনে সবাইকে কাজ করতে হবে। দেশকে গঠন করতে হলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের সকলের প্রথম দায়িত্ব হচ্ছে দেশ গঠনের যে শক্তি অর্থাৎ জনগণ, সেই জনগণের কাছে আমাদেরকে যেতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, এইরকম মিটিং করে করে জনগণের কাছে গেলে চলবে না। আপনাদের প্রত্যেককে 2 জন 3 জনের ছোট ছোট টিম করে জনগণের ঘরে দুয়ারে যেতে হবে, ঘরে ঘরে জনগণের কাছে যেতে হবে। গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ না হলে দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে বলেও সতর্ক করেন তিনি। যদি আমরা ঐক্যবদ্ধ না হই প্রিয় ভাই বোনেরা, তাহলে বলা যায় না, হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে। কাজে এই গুপ্ত স্বৈরাচার থেকে দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে আমাদের। সম্মেলনের শেষ পর্বে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী থাকায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি পদে জাকারিয়া তাহের সুমন এবং সাধারণ সম্পাদক পদে আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে নির্বাচিত ঘোষণা করা হয়। এখন কুমিল্লা।
জামায়াত সরকার গঠন করলে কোনো দাবি আদায়ে জনগণকে আর রাস্তায় নামতে হবে না বলে আশ্বস্ত করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ FDEBর বার্ষিক কাউন্সিল অধিবেশনে তিনি কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, আগামী 5 বছরে দেশে উন্নয়নের বুলেট ট্রেন চালু করতে না পারলেও এক্সপ্রেস ট্রেন চালু করা যাবে। বিশেষ করে গত স্বৈরাচারী সরকার আয়নাগর নামের কুখ্যাত টর্চার সেল, এক ধরনের গ্যাস চেম্বারের মতোই যার অবস্থান, এই সংস্কৃতি ফ্যাসিস্ট বিগত সরকারের হাতেই বাংলাদেশে তৈরি হয়েছে। এর আগে বাংলাদেশের এই ধরনের কোনো অভিজ্ঞতা ছিল না। আমরা বিশ্বাস করি 5 বছরে উন্নয়নের বুলেট ট্রেন আমরা চালু করতে পারবো না, কিন্তু ইনশাল্লাহ এক্সপ্রেস ট্রেন আমরা চালু করতে পারবো। ইসি কোনো ব্যক্তি বা দলের পক্ষে কাজ করছে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। চাপে পড়ে কোনো বেআইনি নির্দেশনা দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। বলেন, আগামী নির্বাচনে কারাবন্দীদের ভোট দানের বিষয়ে ভাবছে ইসি সচিবালয়ে নির্বাচন কর্মকর্তাদের সম্মেলনে CAC ছাড়াও কথা বলেন অন্য 4 নির্বাচন কমিশনার। ভেঙে পড়া নির্বাচনী ব্যবস্থার মধ্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট আয়োজন করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন তারা। আরও জানাচ্ছেন মেহরাব সুমন। দেশের মোট 74টি কারাগারের প্রায় 75,000 কারাবন্দী রয়েছে, যারা বাংলাদেশেরই নাগরিক তথা ভোটার। কিন্তু স্বাধীনতার 54 বছরেও কখনো এসব কারাবন্দী ভোটাররা জাতীয় কিংবা স্থানীয় কোনো নির্বাচনেই ভোট দিতে পারেননি। এবার তাদের ভোটাধিকার নিশ্চিত করার দিকে এগিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত নির্বাচন কর্মকর্তা সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলখানার কয়েদি ও সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ভোটদানের ব্যবস্থা করা হচ্ছে। বাংলাদেশে কাজ করা খুবই ডিফিকাল্ট, পার্টিকুলারলি এই অবস্থার মধ্যে দিয়ে দেশটা যাচ্ছে। আমাদের আগে দেওয়া যে যারা ইলেকশন ইলেকট্রাল সিস্টেমে ইনভলভ থাকতেন তারা ভোট দিতে পারতেন না, তাদেরকে আমরা এখন ভোটের আওতায় আনার কথা ভাবছি। জেলখানার যে তাদের কয়েদিদেরকে আনার কথা ভাবছি, সরকারি কর্মচারীদেরকে আমরা ভোটের আওতায় আনার কথা ভাবছি। এইগুলো হচ্ছে সব নতুন নতুন ইনিশিয়েটিভ। CEC আরও বলেন, কোনো দলের পক্ষে কাজ করবে না নির্বাচন কমিশন, দেয়া হবে না কোনো বেআইনি নির্দেশনা। আমরা কোনো রকমের কোনো অন্যায় ইনস্ট্রাকশন এখান থেকে দেবো না। ইনস্ট্রাকশন আমরা দেবো, কিন্তু বেআইনি কোনো ইনস্ট্রাকশন আমরা দেবো না। আমরা কাউকে ফেভার করার জন্য ইনস্ট্রাকশন দেবো না, আমরা কারো পক্ষে কাজ করার জন্য ইনস্ট্রাকশন দেবো না। আমাদের ইনস্ট্রাকশন হবে সম্পূর্ণ আইনানুগ, বিধি মোতাবেক, আইন মোতাবেক সঠিক কাজটি সঠিকভাবে করার নির্দেশনা আমরা দেব। অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররা বলেন, ভোটের নামে যে প্রহসন হতো তার জন্যই হয়েছে জুলাই গণঅভ্যুত্থান। ভেঙে পড়া এই নির্বাচনী ব্যবস্থার কারণে সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট আয়োজন করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যদি দেখি কি করা যায়, কতটুকু পারবো, ইনশাল্লাহ হবে। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা করব, এইটাই হচ্ছে আমাদের প্রতিশ্রুতি। এবং আমি বিশ্বাস করি আমার সহকর্মী যারা আজকে এখানে আছেন সবাই এই দৃঢ় প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ। সকলের প্রতি আমরা আহ্বান জানাবো, নির্বাচনকে সুষ্ঠু নির্বাচন আমাদের করতেই হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে AI দিয়ে ভুল তথ্য ছড়িয়ে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে বলেও জানান নির্বাচন কমিশনাররা। অবাধ হচ্ছে কিন্তু নিরপেক্ষ হচ্ছে না, ফেয়ার হচ্ছে না। কেন হচ্ছে না? তার অন্যতম কারণ হচ্ছে এই ইউজ অফ সোশ্যাল মিডিয়া, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, AI এর ইন্টারভেনশন ইত্যাদি। কি হচ্ছে? মানুষের মতামতকে সোয়ে করে ফেলছে, ভুল তথ্য দিয়ে মানুষের মতামতকে প্রভাবিত করে ফেলছে। অনুষ্ঠানে জাতীয় নির্বাচনে জেলা প্রশাসকদের রিটার্নিং অফিসার বানানোর প্রথা থেকে বেরিয়ে ইসির নিজস্ব জনবলকে নিয়োগ দেওয়ার দাবি তোলেন নির্বাচন কর্মকর্তারা। মেহরাব সুমন, এখন, ঢাকা।
নির্বাচনের আগে নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের একটি কলেজের বিতর্ক উৎসবে কথা বলেন তিনি। নির্বাচনে তাদের কাছে স্বচ্ছতা কিংবা তাদের থেকে আমরা যে নিরপেক্ষতা প্রত্যাশা করি, আমরা মনে করি যে সেটা নির্বাচন শুরুর আগেই প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা আহ্বান করব এবং আমরা নতুন করে আমাদের জায়গা থেকে আবেদন করেছি। আবার তারা বলল যে তারা এই মার্কাটা তাদের লিস্টে নেই, তো এটা লিস্টে ইনক্লুড করার দায়িত্ব তো তাদের। আমরা আজকে থেকে কয়েক মাস আগে এই নিবন্ধনের আবেদন করেছি, তখনই তারা ইনক্লুড করতো। তারপর আমরা নতুন করে ইনক্লুড করার আবেদন দিয়েছি। আমরা মনে করি যে তারা তাদের যে প্রতিষ্ঠানের স্বাধীনতা এবং তাদের প্রতিষ্ঠানের যে পেশাদারিত্ব, এটার পরিচয় দিবে। পিয়ার নিয়ে ঐক্যমত্য না হলে চ্যাপ্টার ক্লোজ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় নির্বাচনে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় সংকট বলেও মনে করেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না। তবে গোয়েন্দা সংস্থার সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। বিভিন্ন ইস্যুতে মতানৈক্য থাকলেও দেশের স্বার্থে জাতীয় ঐক্যের উপর গুরুত্ব দেয় গণসংহতি আন্দোলন। বিস্তারিত জাওয়াদ মাহমুদের প্রতিবেদনে। জুলাই আগস্ট মাসে সংঘটিত নির্বাচন যখন 5 মাস বাদেই অনুষ্ঠিত হবার কথা রয়েছে, তখনও অভ্যুত্থান পরবর্তী 1 বছরেও রাষ্ট্র সংস্কারের আলোচনার সুরাহা সম্ভব হয়নি। রাজনৈতিক দলগুলোর সংলাপের গ্যারাকলে আটকে আছে প্রতীক্ষিত জুলাই সনদ। ফলত এই অল্প সময়ে ঐকমত্যে পৌঁছে কিভাবে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে তা নিয়ে ওঠা শঙ্কা আরও জোরালো হচ্ছে। এসবকে বিবেচনায় রেখেই রাজধানীতে ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের উদ্যোগে আয়োজন করা হয় সংস্কার ও নির্বাচন প্রেক্ষিত জাতীয় ঐক্য শীর্ষক সেমিনার। আমাদের আসন্ন নির্বাচন যাতে যথাসময়ে অনুষ্ঠিত হয়। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়ে বলেন, জাতীয় নির্বাচন এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় সংকট। বিভিন্ন ইস্যুতে মতানৈক্য থাকলেও দেশের স্বার্থে জাতীয় ঐক্যের গুরুত্বের কথা উঠে আসে বক্তাদের বক্তব্যে। হিন্দু নেতারা একটি দল গঠন করলো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রয়েছে না, স্বাভাবিকভাবে করতেই পারে। তখন এই আওয়ামী লীগের ভোট কিন্তু সেখানে যাবে, প্লাস গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর আওয়ামী অধ্যুষিত এলাকা, এই ভোটগুলো কোথায় যাবে? অর্থাৎ পিআরের মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন করা খুব সহজ। হিন্দু, মুসলমান, শিশু, বৃদ্ধ সবাই জীবন দিয়ে এই নতুন জায়গাটা তৈরি করেছেন যে রুলস অফ দি গেম ঠিক করতে হবে। তখন ওই প্রশ্নে যেহেতু রুলস অফ দি গেম আমাদের সকলের জন্যই প্রয়োজনীয়, সেইখানে ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের জায়গা দরকার ট্রানজিশনে। বিএনপির পক্ষ থেকে বিশাল সমাবেশ করে বলা হলো 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করেন। বিএনপির লোকজন খুব অসন্তুষ্ট হয়ে গেল, রক্তের দাগই শুকায়নি, এখনই ক্ষমতা চাই। আজকে 14 মাসের মাথায় আমাদের সামনে সবচেয়ে বড় এজেন্ডা জাতীয় নির্বাচন। আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী প্রশ্ন রাখেন, সংস্কারের নামে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে কিনা, আর পিআর নিয়ে ঐক্যমত্য না হলে ক্লোজ দ্য চ্যাপ্টার বলেও মন্তব্য করেন তিনি। একটা তর্ক বিতর্কে জড়িয়ে বিভিন্ন ইস্যু সামনে এনে এই নির্বাচনকে বিলম্বিত করেছে। সেই সমস্ত দেশে আপনি গৃহযুদ্ধ, সামাজিক বিভক্তি এবং অর্থনৈতিক বিপর্যয় ঘটেছে, এটা প্রমাণিত। অন্যদিকে সকালে রাজধানীর শেরেবাংলা নগরস্থ জিয়া উদ্যানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে জিয়া সুইমিং কার্নিভাল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্থায়ী কমিটির এই সদস্য বলেন, গদবাঁধা রাজনীতি আর চলবে না, জনগণ বিএনপিকে আদর্শিক দল হিসেবে দেখতে চায়। তারেক রহমান সাহেবের আগামী দিনে স্পোর্টসকে নিয়ে যে স্বপ্ন উনি দেখছেন, এটা হয়তো অনেকে বুঝতে পারছেন না। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে উনি স্পোর্টস সেন্টার করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, প্রত্যেকটি অঞ্চলে। এবং এই স্পোর্টস সেন্টারের মাধ্যমে ক্রিকেট, ফুটবল, সুইমিং, যত ধরনের স্পোর্টস আছে, যার যেখানে যোগ্যতা আছে সবাইকে সুযোগ সৃষ্টি করা হবে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যাতে স্পোর্টসে অংশগ্রহণ করার সুযোগ থাকে, তার জন্য স্পোর্টসকে গণতন্ত্রায়ন করতে হবে। জনগণের মনোজগতে যে বড় পরিবর্তন এসেছে তাকে ধারণ করেই আগামী দিনের রাজনীতির উপর গুরুত্ব আরোপ করেন এই নেতা, যাতে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সেই সুযোগ পায়। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।
অর্থনীতি চাঙ্গা করতে চাইলে দ্রুত নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর করার তাগিদ দিয়েছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সকালে রাজধানীর বিএফডিসিতে ব্যাংকিং খাত নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এ কথা বলেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। এ সময় তিনি আরও বলেন, দুর্বল শাসন ব্যবস্থার মধ্যে অর্থনীতি এগোবে না। অন্তর্বর্তী সরকারের সময় যত বাড়বে অর্থনীতির জন্য তা খারাপ হবে। এই ধরনের অন্তর্বর্তীকালীন কিংবা ট্রানজিশন পিরিয়ডের সরকার যত লম্বা হবে তত অর্থনীতির জন্য খারাপ হবে, এবং অর্থনীতিকে আমরা যদি আগের খুব দ্রুত অর্থনীতির বিভিন্ন নীতিমালা বাস্তবায়ন করতে চাই এবং অর্থনীতিটাকে চাঙ্গা করার জন্য উদ্যোগ নিতে চাই, তাহলে খুব দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছেই সেই দায়িত্বটা ছেড়ে দেওয়া উচিত। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিতে নিরবচ্ছিন্নভাবে চলছে সংস্কার কার্যক্রম। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় দেয়া ভাষণে বিশ্ব নেতাদের একথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ৪২ মিনিটের ভাষণে রোহিঙ্গা সংকট, বৈশ্বিক অস্থিরতা, জলবায়ু পরিবর্তন বিষয়ক সমস্যা, গাজায় ইসরায়েলি হামলা সহ বৈশ্বিক নানা বিষয়ে জোরালো বক্তব্য তুলে ধরেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন মাহমুদুর রাকিব। of the People's Republic of Bangladesh. আগে নির্বাচন নাকি সংস্কার, এই আলোচনা যখন দেশের রাজনীতির অঙ্গনে তীব্র, তখন নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে দ্বিতীয়বারের মতো সরকার প্রধান হিসেবে বাংলায় ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব নেতাদের সামনে তার ৪২ মিনিটের সেই ভাষণে দেশের প্রধান ৩ রাজনৈতিক দলের ৬ শীর্ষ নেতার উপস্থিতি যেন বলছে ঐক্যের বাংলাদেশের কথা। জাতিসংঘ সনদের ৮ দশক পূর্তি জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তৃতায় ডক্টর ইউনূস তুলে ধরেন ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপ, আঞ্চলিক আন্তর্জাতিক নানা সংকট ও যুদ্ধ সংঘাতের বাস্তবতা। জানান, আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠার পথে নাগরিক বান্ধব সংস্কার অব্যাহত থাকবে বলেও বিশ্ব মঞ্চকে আশ্বস্ত করেন তিনি। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছি। তিনি আরো জানান, যারা আগামীতে নির্বাচিত হবেন তারাই সংস্কার কার্যক্রম মেনে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। একই সঙ্গে মিয়ানমারের রোহিঙ্গা সংকটের গভীরতা তুলে ধরে অর্থ সংকটে আশ্রয় কার্যক্রম ভেঙে পড়ার শঙ্কা প্রকাশ করেন ডক্টর ইউনূস। রোহিঙ্গা সমস্যার সমাধানে কার্যকর রোডম্যাপ তৈরির আহ্বান জানান তিনি। তহবিল সংকটের কারণে আজকে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ন্যূনতম জীবনমান বজায় রাখার আমাদের যৌথ প্রয়াসও ভেঙে পড়ার উপক্রম হয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি তাদের জরুরি সহায়তা কার্যক্রমে মারাত্মক তহবিল ঘাটতির বিষয়ে ইতোমধ্যে সতর্ক করে দিয়েছে আমাদেরকে। অবিলম্বে নতুন তহবিল জানালে মাসিক রেশন অর্ধেকে নামিয়ে এনে মাথাপিছু মাত্র $6 নামিয়ে আনতে বাধ্য হবে, যা রোহিঙ্গাদের অনাহার ও অপুষ্টিতে নিমজ্জিত করবে। দেশ থেকে পাচার হওয়া অবৈধ সম্পদ ফেরত আনা সরকারের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, গত 15 বছরে শত শত কোটি ডলার বিদেশে পাচার হয়েছে। এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। অবৈধ আর্থিক প্রবাহ ও দুর্নীতির বিরুদ্ধে সমন্বিত বৈশ্বিক পদক্ষেপ গ্রহণ এবং অবৈধ দুর্নীতিলব্ধ অর্থ পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারেও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিলিস্তিনের উপর ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে বলেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠাই দ্বিরাষ্ট্র সমাধানের একমাত্র পথ। বাংলাদেশের জনগণ এই বিশ্বের বিবেকবান নাগরিকদের পক্ষ থেকে আমি আবারও জোরালো দাবি জানাচ্ছি যে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে। জলবায়ু সংকট প্রসঙ্গে ডক্টর ইউনূস জানান, বৈশ্বিক উষ্ণতা 1.5 ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার লক্ষ্য এখন হাতছাড়া। তাই লস অ্যান্ড ড্যামেজ ফান্ড পূর্ণাঙ্গভাবে চালু করার জন্য তিনি জোর আহ্বান জানান। লস অ্যান্ড ড্যামেজ ফান্ড পুরোপুরি চালু করতে হবে। জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া প্রশমনের উদ্যোগ যেমন বাড়াতে হবে, তেমনি অভিযোজনেও সমান গুরুত্ব দিতে হবে।
সবশেষে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার নয় বরং একসাথে সুন্দর পৃথিবী গড়ার আহ্বান জানিয়ে ভাষণ শেষ করেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের ভাষণে প্রধান উপদেষ্টা একদিকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের একটি রূপরেখার পাশাপাশি তুলে ধরেছেন গত 14 মাসে তার সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা। একই সঙ্গে পুরো পৃথিবীতে শান্তি বিরাজ করতে তিনি গাজায় গণহত্যা বন্ধের পাশাপাশি বিশ্বব্যাপী শান্তির আহ্বান জানান এই জাতিসংঘর ৮০তম সাধারণ পরিষদ অধিবেশনের ভাষণে। পাশাপাশি তিনি তার 3-0 থিওরির যে বিষয়টি সেটি আবারও পুনর্ব্যক্ত করেন তার ভাষণের শেষাংশে। মাহমুদ রাকিব, এখন, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। খাগড়াছড়িতে স্কুল শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে অবরোধের মধ্যে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। দুপুর ২টা থেকে খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে বলে জানানো হয়। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী, পুলিশ সহ ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। স্কুল শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে দিনব্যাপী অবরোধ কর্মসূচি পালন করা হয়। সকাল থেকেই সড়কে টায়ার জ্বালিয়ে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখেন তারা। এতে খাগড়াছড়ির সঙ্গে সড়ক পথে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। এছাড়া অবরোধ কর্মসূচিতে হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। যুগ্ম ছাত্র জনতাই আন্দোলনের সংহতি প্রকাশ করেছে ইউপিডিএফ সহ বিভিন্ন পাহাড়ি ছাত্র পরিষদ। চট্টগ্রামের হালি শহরের মুহুরীপাড়ায় জানালার গ্রিল কেটে ডাকাতি ও এ সময় ডাকাতের আক্রমণে এক নারী নিহত হয়েছে। নগরীর মুহুরীপাড়া এলাকায় গতরাতে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি সন্দ্বীপের মুছাপুরে। স্বজনরা জানান, ভবনের নিচতলায় গ্রিল কেটে 2 ডাকাত প্রবেশ করে স্বর্ণ, নগদ টাকা ও মোবাইল নিয়ে যায়। এ সময় ছুরিকাঘাত ও মুখ কাপড়ে বেঁধে ফেলায় মারা যান বৃদ্ধা লুৎফুন্নেসা। হোসেন জিয়াদের প্রতিবেদনে বিস্তারিত। চট্টগ্রামের হালিশহর থানার মুহুরীপাড়া এলাকায় 6তলা আবাসিক ভবনের নিচতলায় ঘটে মর্মান্তিক এ ঘটনা। সিসিটিভির ফুটেজে ধরা পড়ে ভোররাতে ডাকাতি শেষে 2 যুবকের চলে যাওয়ার দৃশ্য। ঘরে ঢুকে দেখা যায় তছনছ করা হয় সব আসবাব আর জিনিসপত্র। স্বজনরা জানান, গৃহকর্তা রবিউল আলম প্রবাসী। ঘরে তার স্ত্রী ও 2 শিশু সন্তান থাকতেন। কিছুদিন আগে চিকিৎসার জন্য মেয়ের বাসায় এসেছিলেন বৃদ্ধা মা লুৎফুন্নেসা। রাত 3টার দিকে জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে 2 ডাকাত। হাতে ছিল ছুরি ও দেশীয় অস্ত্র। ঢুকেই তারা হাত পা বেঁধে ফেলেন গৃহবধূর। এ সময় লুৎফুন্নেসা চিৎকার করলে তাকে ছুরিকাঘাত ও মুখে কাপড় দিয়ে বেঁধে ফেলায় মারা যান তিনি। টাকা পয়সা, তারপরে ওনার এই যে আলমারি, ওয়ার্ড্রপ সব ভেঙে চুরে, আবার ওনার কিছু এই যে ভাঙতি টাকারও কিছু ব্যাংক ছিল ওগুলো ভেঙে ফেলছে। তারও কিছু নগদ অর্থ ছিল আর ওনার কিছু গোল্ড ছিল, তো সবগুলো নিয়ে ফেলছে। আর ওনার মা কথা বলছে একটু করে, পরে রুমে ওনার মাকে বেঁধে মুখে কাপড় ঢুকে দিয়েছিলেন, এই জন্য নড়াচড়া করতে পারে নাই। পরে উনি ওখানে মনে স্পট ডেড। ডাকাতরা ঘরে থাকা 5 ভরি স্বর্ণ, প্রায় 1 লাখ টাকা ও 4টি মোবাইল নিয়ে যায়। এ সময় তারা উপরে আরেকটি বাসায় ডাকাতির চেষ্টাও করে বলে অভিযোগ স্থানীয়দের। জানালা গিরি কাটি ভিতরে ঢুকছে, ঢুকিয়ে হইলে আমার বাড়ি ভরে হাত পা সব কিছু মুখ বান্ধি ফেলাইছে। এরপরে যাইয়া পাশের রুমে যাই, মই আসিল যিনি মারা গেছেন, ওনারে পুরো বান্ধি ফেলাইছে। আমরা তো চাই এটার একটা তদন্ত হোক, সঠিক বিচারটা হোক। নিহতের স্বজন ও এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে হালিশহর থানা পুলিশ। হোসাইন জিয়াদ, এখন, চট্টগ্রাম। উজ্জ্বল, আগামীকাল থেকে কিন্তু শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্ম উৎসব দুর্গাপূজা। তবে এই দুর্গাপূজা কিন্তু আজকে এই মানে বলা যায় যে সূচনা হয়েছে দেবীর বোধনের মাধ্যমে, আর কাল থেকে এর আনুষ্ঠানিক যে শুরুটা সেটি কিন্তু মহাষষ্ঠীর মাধ্যমে হবে। আর আপনি যদি বলি যে এই উৎসবের মধ্য দিয়ে কিন্তু এখন দেখা যাচ্ছে যে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের ঘরে ঘরে কিন্তু উৎসবের আমেজ।
আর মণ্ডপে মণ্ডপে কিন্তু এখনো সাজসজ্জার প্রস্তুতি চলছে। এবং শাস্ত্রমতে এই বোধনের মাধ্যমে দেবী নিদ্রায় থাকেন এবং তাকে পুজো করে তাকে জাগ্রত করা হয়। এবং এবারের যেই বলছে দেবী দুর্গা আসবে হাতির পিঠে চড়ে এবং বিদায় নিবে পালকিতে চড়ে। এ বিষয়ে সবশেষ তথ্য জানবো বরিশাল থেকে সহকর্মী অমিত হাসান আমাদের সঙ্গে যুক্ত আছেন। অমিত, জানাবেন এই দেবীর বোধনে কি কি আনুষ্ঠানিকতা ছিল সন্ধ্যায়? উজ্জ্বল, একটু জানিয়ে রাখি যে পূজার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু এখনো শেষ হয়নি, সন্ধ্যায় শুরু হয়েছে, এখনো চলমান রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি বরিশাল নগরীর শঙ্কর মঠ পূজা মণ্ডপে এবং এই মণ্ডপটি পুরোপুরি আলোকসজ্জার মাধ্যমে উৎসব মুখের একটি পরিবেশ তৈরি করেছে, যেখানে আসলে যারা দর্শনার্থী রয়েছে কিংবা হিন্দু ধর্মাবলম্বীরা রয়েছে তারা কিন্তু সেই বিকেল থেকেই ভিড় করছে এবং আলোকসজ্জার মাধ্যমে পুরো পুজো মণ্ডপটি কিন্তু এখন উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এবং আপনারা দেখছেন এই মুহূর্তে যে পূজা অর্চনার যে কার্যক্রমটি সেটি চলমান রয়েছে। সন্ধ্যার পর থেকেই আমরা দেখেছি যে এই বেলতলার যে পুজোটি অনুষ্ঠিত হওয়ার কথা সেটি পুরোপুরি সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়েছে এবং এই মুহূর্তে সেই পূজা অর্চনাটি চলছে। এবং বরিশাল যে মহানগরীতে যে পুজো মণ্ডপগুলো রয়েছে সব মণ্ডপগুলোতেই কিন্তু সন্ধ্যার পর থেকে এই পূজার কার্যক্রম শুরু হয়েছে এবং সবগুলো মণ্ডপেই আমরা দেখেছি যে দর্শনার্থী যারা রয়েছে, ভক্তরা যারা রয়েছে তারা ভিড় করছেন এবং পুজো মণ্ডপগুলো ঘুরে ঘুরে দেখছেন। এবং আলোকসজ্জার মাধ্যমে পুরো বরিশাল নগরই কিন্তু এখন পুরোপুরি সুসজ্জিত হয়ে গেছে এবং মণ্ডপের যে কার্যক্রম রয়েছে, পূজা প্রতিমা তৈরি কিংবা সাজসজ্জার যে কার্যক্রম রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে প্রায় সবগুলো মন্দিরই কিংবা মণ্ডপেই শেষ হয়ে গেছে একদমই। এবং আমরা যদি একটু দেখি যে উৎসব মুখের পরিবেশেই যারা ভক্ত রয়েছে কিংবা দর্শনার্থীরা রয়েছে তারা কিন্তু উপভোগ করছে এবং ঘুরে বেড়াচ্ছে পরিবার পরিজন নিয়ে, বিশেষ করে শিশু সন্তান যারা রয়েছে তাদেরকে নিয়ে তারা কিন্তু এই উৎসব পালন করছেন এবং এই মণ্ডপগুলোতে ঘুরে ঘুরে দেখছেন। এবং তারা বলছেন যে অন্য সববারের থেকে এবছর বরিশাল মহানগরীতে যে পূজা উদযাপন হচ্ছে সেটি সম্পূর্ণ আলাদা আঙ্গিকে এবং বড় পরিসরে হচ্ছে, যার কারণে তারা কিন্তু আনন্দ প্রকাশ করেছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশাল মহানগরীতে এবার 47টি পূজা মণ্ডপে দুর্গাপূজার অনুষ্ঠিত হচ্ছে এবং সবগুলো মন্দিরের কার্যক্রমই কিন্তু ইতিমধ্যে প্রস্তুতির যে কার্যক্রম সেটি শেষ হয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু পূজা অর্চনার যে কার্যক্রমটি সেটি চলছে এবং আগামীকাল থেকে ষষ্ঠীর মাধ্যমে কিন্তু সেই দুর্গাপূজার আনুষ্ঠানিকতা যে আনুষ্ঠানিকভাবে যে শুরু সেটি কিন্তু শুরু হবে। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে পুরো শঙ্কর মঠ এলাকাটি কিন্তু আসলে জনসমুদ্রে পরিণত হয়েছে। বিভিন্ন ভক্তরা তারা কিন্তু ঘুরে ঘুরে দেখছেন এবং এই মন্দিরে কিন্তু আলাদা একটি মেলার আয়োজন করা হয়েছে, যে মেলাতেও দর্শনার্থীরা ভিড় করছেন এবং নানা ধরনের খেলাধুলা খেলনার আয়োজন করা হয়েছে। সেই খেলনায় কিন্তু তারা এই পূজা উদযাপনের পাশাপাশি সেগুলো উপভোগ করতে পারবে। তো সব মিলিয়ে বলা যায় যে বরিশালে উৎসব মুখর পরিবেশে পঞ্চমীর থেকেই কিন্তু দুর্গাপূজার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হচ্ছে এবং সেটি দর্শনার্থীরা উপভোগ করছে। তো বরিশাল দুর্গাপূজার প্রস্তুতি নিয়েই ছিল আমার কাছে সবশেষ। উজ্জ্বল, আমাদের দুর্গাপূজা উপলক্ষে কিন্তু এই মুহূর্তে শেষ মুহূর্তে কেনাকাটা চলছে, আর সেই শেষ মুহূর্তে কেনাকাটার খবর জানাবে শাহরিয়ার পুলক। এই মুহূর্তে তিনি আছেন রাজধানীর শাঁখারী বাজারে। তো পুলক, শেষ সময় আসলে কেনাকাটা কেমন চলছে জানাবেন, আর বিক্রেতারা সন্তুষ্ট কিনা? আজ যে পঞ্চমীতে কিন্তু আজ বোধনের মাধ্যমে কিন্তু যে দেবী দুর্গার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে। এখন আমি আছি রাজধানীর যে শাঁখারী বাজার, সেই শাঁখারী বাজারেও কিন্তু যে পঞ্চমী ঘিরে কিন্তু ছোঁয়া লেগেছে। এখানে কিন্তু ঢাক ঢোলের তালে মুখরিত এখানকার শাঁখারী বাজারের অলিতে গলিতে কিন্তু এখন আলোকসজ্জায় ঝলমলে প্রতিটা দোকানপাট, আর মানুষের ভিড় যেন এখানে একটা উৎসবের আমেজ সৃষ্টি করছে। আর যদি একটু জানিয়ে রাখি যে শেষ মুহূর্তের কেনাকাটা চলছে, শেষ মুহূর্তের কেনাকাটায় কিন্তু মোটামুটি সবাই ব্যস্ত, কারণ আজ থেকেই পঞ্চমী এবং কালকে থেকে কিন্তু দেবী দুর্গাকে মণ্ডপে বা মন্দিরে ওঠানো হবে। এবং আমরা কিন্তু প্রতিটা মন্দির এবং মণ্ডপ ঘুরেছি, এখানে কিন্তু শেষ মুহূর্তের যে দেবী দুর্গার যে শেষ মুহূর্তের কাজগুলো সেগুলো চলছে। তাই বলা চলে যে সময় একদমই নেই এবং সেই জন্যই কেউ হয়তো নতুন শাড়ি কিনছেন এবং কেউ মন্দির সাজসজ্জার জন্য জিনিসপত্র যেগুলো দরকার সেগুলো কিন্তু তারা আজ রাতেই কিনে ফেলছেন। আবার কেউ যারা দেরি করে, যারা সময় হাতে পান নাই তারা দেরি করেই আজ মার্কেটে নেমেছেন। কেউ হয়তো গয়না কিনছেন দোকান থেকে। ব্যবসায়ীদের সাথে আমাদের সকাল থেকে দুপুর থেকে কথা হয়েছে, তারা কিন্তু বলছেন যে পঞ্চমী থেকে কেনাকাটার চাপ বাড়ে, আর
বিকেল গড়াতে অর্থাৎ বিকেলের পর যে সন্ধ্যা গড়াতে কিন্তু এই পুরান ঢাকার যে অলিতে গলিতে এখানে কিন্তু পুরো জমজমাট একটি পরিস্থিতির সৃষ্টি হয়। ক্রেতারাও বলছেন যে যাদের আগে সময় হয়ে ওঠেনি তারা কিন্তু আজকে এসেছেন কেনাকাটা সারতে, আজকে কালকে এবং পরশুদিন কিন্তু কেনাকাটা করবেন। এরপরে কিন্তু মূলত অষ্টমী নবমী তখন কিন্তু তেমন ক্রেতা সমাগম না দেখা গেলেও এই যে আগামী যে 2 দিন রয়েছে আজ সহ এই 3 দিন কিন্তু মোটামুটি ক্রেতা চাপ থাকবে। ক্রেতারা যেটা বলছেন যে পুজোর বাজার নিয়ে যে দাম যে রয়েছে সেই দাম কিন্তু এখন মোটামুটি স্থিতিশীল অবস্থায় আছে, সবাই কিন্তু কেনাকাটা করে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। আর এখানে শাঁখারী বাজারেই সবাই মূলত পুজোর কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কারণ এখানে সব ধরনের সরঞ্জাম যেগুলো পুজোর জন্য লাগে, যেমন বেনারসি, জামদানি, শাড়ি, ব্লাউজ বা প্রসাধনী বা মন্দির সাজানোর জন্য বা পুজোর জন্য যে আনুষঙ্গিক জিনিসপত্র প্রয়োজন সেগুলো কিন্তু এখানে পাওয়া যায়। আমরা কিন্তু এখানে যে মন্দির শাঁখারী বাজারের যে মন্দিরগুলো রয়েছে, মন্দির ছাড়াও মণ্ডপ যেগুলো রয়েছে, মণ্ডপেও কিন্তু আমরা ঘুরেছি। এখানে কিন্তু দেখেছি যে দেবী দুর্গার কিন্তু অলরেডি চোখ ফোটানো হয়ে গিয়েছে। তা অর্থাৎ বলা যায় যে আজ রাতেই মন্দিরের যে দেবী দুর্গার যে কাজকর্ম রয়েছে সেগুলো কাজকর্ম শেষ করেই কিন্তু কাল সকালে কিন্তু প্রতিমাকে উঠানো হবে মন্দিরে। তো এই ছিল অ্যান্ডি আমার কাছে শাঁখারী বাজার থেকে সর্বশেষ। দুর্গাপূজার শেষ মুহূর্তে প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মীরা। পর্যটকদের জন্য সেন্ট মার্টিন দ্বীপের দরজা কখনোই বন্ধ হয়নি, জীববৈচিত্র্য রক্ষায় সাময়িক নিয়ন্ত্রিত ছিল বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে রাজধানীর পানি ভবনে বিশ্ব নদী দিবস উপলক্ষে মাইকেল অ্যাঞ্জেলো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি বলেন, সেন্ট মার্টিন ব্যবসায়ীদের নয় সবার। দ্বীপটি বাঁচাতে পারলে পরিবেশও রক্ষা পাবে, নইলে সেখানে হোটেল রিসোর্ট গড়ে উঠবে। ব্যবসায়ীরা লাভবান হলেও পরিবেশ ধ্বংস হবে। সিলেটে সাদা পাথর নিয়ে তিনি বলেন, যে তাণ্ডব শুরু হয় তা 2006 সাল থেকে চলে আসছে। জনমতের চাপে প্রশাসন বাধ্য হয়েছে পাথর উত্তোলন বন্ধে ব্যবস্থা নিতে। সিলেটের পাহাড়ি স্রোতধারা রক্ষায় মাস্টার প্ল্যান নেওয়া হয়েছে, যেখানে সহযোগিতা করছে নেদারল্যান্ডস। জানুয়ারির মধ্যে কাজ শুরুর আশ্বাস দেন তিনি। দিনব্যাপী আমাদের সিলেট প্রোগ্রামে শহরে আজ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করা হয়েছে, যাতে করে এই পর্যটন সম্পর্কে মানুষ আরও সচেতন হয় এবং এখানে পর্যটন যে স্পটগুলো রয়েছে সেইগুলি সংরক্ষণের বিষয়ে আমরা যারা এখানে স্থানীয় রয়েছি এবং একই সাথে যারা এখানে ঘুরতে আসেন সবাই যেন আরও তৎপর থাকেন এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায়, পরিবেশ রক্ষায় যেন আরও বেশি সচেষ্ট থাকে। সেই জন্য দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। আগামী মার্চের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন নেপালের জেএনজি আন্দোলনের নেতা সুদান গুরুং। ঘোষণা দিয়েছেন নতুন রাজনৈতিক দল গঠনেরও। আল জাজিরায় সাক্ষাৎকারে সুদান গুরুং বলেন, জেএনজি আন্দোলনের জেরে কেপি শর্মা ওলির পতন ঘটলেও এখনও ক্ষমতায় আসার পায়তারা করছে দলটি। এ কারণে গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চান তিনি। আর জানাচ্ছেন অর্ণব প্রসাদ। গণতান্ত্রিক নেপাল প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে অংশগ্রহণের কথা জানিয়েছেন নেপালের জেএনজি আন্দোলনের নেতা সুদান গুরুং। সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, নেপালের সাধারণ জনগণের অধিকার রক্ষায় শেষ পর্যন্ত লড়াই করে যাবেন তিনি। এরই মধ্যে তার অনুসারীরা দেশব্যাপী জনমত গঠনে কাজ করছে বলে সাক্ষাৎকারে জানান গুরুং। নেপালের প্রতিটি মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করা তাদের অন্যতম লক্ষ্য বলেও আল জাজিরাকে জানান তিনি। We just wanted a safer Nepal and we just wanted a corruption-free Nepal. They have been trying to divide us. They have been doing all sort of putting a lot of effort to make sure that we fail. So we will be running for the next election because we are not going to back down now. আগামী নির্বাচনের মধ্য দিয়ে নেপালের গণমানুষের আশা আকাঙ্ক্ষার জয় হবে বলেও জানান গুরুং। ইঙ্গিত দেন দেশটির সংবিধান অনুযায়ী নতুন রাজনৈতিক দল গঠনের। I think we need to run as a group, not as an individual, because if I just run as a candidate, independent candidate, we won't have this force of youths.
নিজেকে নেপালের আগামী প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, জনগণ বেছে নিলে দেশের নতুন প্রধানমন্ত্রীর আসনে বসতে রাজি তিনি। পাশাপাশি তরুণদের আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়া কেপি শর্মার দল যাতে আগামী নির্বাচনে অংশ না নিতে পারে সেজন্য অন্তর্বর্তী সরকারকে তাদের বিচারিক কার্যক্রম দ্রুত শেষ করার আহ্বান জানান। Everyone is still scared that they might come back into power. So before that happens, we need to speed up the investigation process. জেনজিদের বিক্ষোভে চলতি মাসের শুরুতে সহিংস পরিস্থিতির মুখে কেপি শর্মা ওলি সরকারের পতন হয়। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে চলা আন্দোলন থামাতে অঞ্চল জুড়ে কারফিউ জারি রয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা। পুরো লাদাখ জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিক্ষোভে উস্কানি দেওয়ার অভিযোগে শুক্রবার সমাজকর্মী সোনম ওয়াংচুককে গ্রেফতারও করেছে পুলিশ। এরপর থেকে আরও বেশি সতর্ক অবস্থানে মোদি প্রশাসন। তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। পুরনো রাজ্যের মর্যাদার দাবিতে বুধবার বিক্ষোভ সহিংসতায় 4 জনের প্রাণহানির পর ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দুশ্চিন্তায় সময় কাটছে মোদি প্রশাসনের, যার কারণে 24 সেপ্টেম্বর বিকেলে লেহ ও কার্গিল শহরে জারি করা কারফিউ এখনও অব্যাহত। শহর দুটির গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জোরদার করা হয়েছে টহল ও নজরদারি। লাদাখকে রাজ্য করার জোর দাবিতে সোচ্চার লাদাখ অ্যাপক্স বডি এবং কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স নামে দুটি সংগঠন। তবে আন্দোলনের নেতৃত্ব দেওয়া অন্যতম পরিচিত মুখ হওয়ায় মোদি প্রশাসনের নিশানায় ম্যাক্সেসে পুরস্কারপ্রাপ্ত লাদাখের শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। তাকে নিয়ে নির্মিত হয়েছিল আমির খানের 3 ইডিয়টস সিনেমাটি। বিক্ষোভে উস্কানি দেওয়ার অভিযোগে শুক্রবার এই সমাজকর্মীকে গ্রেপ্তারও করেছে পুলিশ। লাদাখে বর্তমানে উত্তপ্ত পরিস্থিতির জন্য ওয়াংচুককে দায়ী করছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। এর জন্য গ্রেপ্তার ছাড়াও ওয়াংচুকের স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখের নিবন্ধনও বাতিল করা হয়েছে। এমনকি তার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অবৈধ বিদেশি অনুদান সংক্রান্ত একটি অভিযোগের তদন্তও শুরু করেছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। ফলে বিদেশ থেকে আর কোনো তহবিল গ্রহণ করতে পারবে না ওয়াংচুকের দাতব্য প্রতিষ্ঠানটি। এই অবস্থায় যাতে আন্দোলন পরিস্থিতি আরও বেগবান না হয় সেজন্য লাদাখে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। গ্রেপ্তার হওয়ার আগে ওয়াংচুক গণমাধ্যমকে জানিয়েছিলেন, রাজ্য মর্যাদার দাবিতে হওয়া আন্দোলনে বড় অংশই তরুণ প্রজন্ম। দীর্ঘদিন অনশনের পর মোদি প্রশাসন আলোচনার জন্য দিন ধার্য করেছিল 6 অক্টোবর। এত দেরিতে বৈঠকের দিন ধার্য করায় বুধবার অনশন ও বিক্ষোভকারীদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তাদের দমাতে পুলিশ গুলি চালালে পরিস্থিতি সহিংসতায় রূপ নিয়েছিল বলেও দাবি করেন ওয়াংচুক। 2019 সালে বিজেপি সরকার লাদাখকে জম্মু কাশ্মীর থেকে আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করে। তখন থেকেই বৌদ্ধ অধ্যুষিত লেহ এবং মুসলিম অধ্যুষিত কার্গিলের মানুষ রাজ্য মর্যাদার দাবিতে আন্দোলন করে আসছে, যার অন্যতম নেতৃত্বে রয়েছেন সোনম ওয়াংচুক। 2023 সাল থেকে লাদাখের নেতাদের সাথে আলোচনা করে আসছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু এখনও কোনো সুরাহা হয়নি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। আসন্ন বিসিবি নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে জাতীয় দলের নির্বাচকের পদ ছাড়লেন আব্দুর রাজ্জাক। বিসিবি নির্বাচনে খুলনা বিভাগ থেকে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। শনিবার দুপুরে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র নেন রাজ্জাক। এরপরই জানান নিজের সিদ্ধান্তের কথা। তার পদত্যাগের ফলে জাতীয় দলের নির্বাচকের সংখ্যা আবারও নেমে এল 2 জনে। গেল শনিবার সাবেক পেসার হাসিবুল হোসেন শান্তকে নির্বাচক হিসেবে নিযুক্ত করে বিসিবি। এর 1 সপ্তাহের ব্যবধানে পদ ছাড়লেন রাজ্জাক। 2021 সালে বিসিবি নির্বাচকের দায়িত্ব নেন এই স্পিনার। আগামী 6 অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। শেষ করব এখন সন্ধ্যা, তবে তার আগে শিরোনামগুলো আর একবার। গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ না থাকলে গুপ্ত স্বৈরাচার আবারও ফিরতে পারে। কুমিল্লায় সম্মেলনে তারেক রহমান। জনগণের দ্বারে দ্বারে যাওয়ার নির্দেশ নেতাকর্মীদের। এইরকম মিটিং করে করে জনগণের কাছে গেলে চলবে না। আপনাদের প্রত্যেককে 2 জন 3 জনের ছোট ছোট টিম করে জনগণের ঘরে দুয়ারে যেতে হবে, ঘরে ঘরে জনগণের কাছে যেতে হবে। সরকারে গেলে দাবি আদায়ে জনগণকে আর রাস্তায় নামতে হবে না বলছে জামায়াত। উন্নয়নের বুলেট ট্রেন না হলেও এক্সপ্রেস ট্রেন করার প্রতিশ্রুতি। কোনো দলের হয়ে কাজ করছে না কমিশন, দেওয়া হবে না বেআইনি নির্দেশনা, জানালেন সিইসি। এআইয়ের অপব্যবহার ও প্রবাসী ভোট নিয়ে চ্যালেঞ্জ।
স্কুল শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদকে কেন্দ্র করে খাগড়াছড়িতে সংঘর্ষ, 144 ধারা জারি, সেনাবাহিনী পুলিশ সহ 7 প্লাটুন বিজিবি মোতায়েন। পঞ্চমী তিথিতে দেবীর বোধন, কাল মহাষষ্ঠীতে শারদীয় দুর্গোৎসবের শুরু, মণ্ডপে মণ্ডপে সাজসজ্জা। এই ছিল এখন সন্ধ্যায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।